নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। টুলু মণ্ডল কয়লা মাফিয়া, বালি মাফিয়া, তার ঘনিষ্ঠর বাড়ি থেকে 15 কোটি টাকা নগদ উদ্ধার, 22 কোটি টাকার গয়না উদ্ধার। এখন অন্ধকার নেমে এসেছে, জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে যাতে ওখানে অন্ধকার না থাকে। আর সেখানে এখনো গণনা চলছে। পুলিশি অভিযান সকাল থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক স্যান্ডেল পোস্টেই জানা গেল প্রথমে 5 থেকে 5.5 কোটি তিনি জানিয়েছিলেন নগদ উদ্ধার, তিনি জানিয়েছিলেন 15 কেজির সোনা উদ্ধার, তা বেড়ে 15 কোটি হয়ে গেছে। এখনো গণনা চলছে কত কোটিতে গিয়ে দাঁড়াবে কয়লা মাফিয়া, বালি মাফিয়া টুলু মণ্ডল। তার প্রভাবশালী, যথেষ্ট প্রভাবশালী টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডল, তার বাড়ি এমন জায়গায়, একটা মাঠের মধ্যে ধান চাষ হচ্ছে, সেখানে জমির মধ্যে একটা বাড়ি, খুব সাধারণ একটা বাড়ি। সেই সাধারণ বাড়িতে কোনো সিসি ক্যামেরা নেই চারিদিকে, লোকে বুঝবেই না যে এই বাড়িতে 15 কোটি থাকতে পারে, এই বাড়িতে 22 কোটির সোনা থাকতে পারে। এই মুহূর্তে কি চলছে, সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, এখনো চলছে তল্লাশি, এখনো চলছে টাকা গোনা? দেখো আন্দা, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, এই যে মিনার মণ্ডল, এই যে মিনার মণ্ডলের বাড়ি, সেই মিনার মণ্ডলের বাড়ির সামনে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। কারণ এখনো পর্যন্ত যে টাকা, সেই টাকা কিন্তু গোনা হচ্ছে, এমনটাই কিন্তু খবর। কারণ 15 কোটি টাকারও বেশি টাকা এখন উদ্ধার হয়েছে। সেই টাকা কিন্তু গোনা হচ্ছে। 5টি মেশিন নিয়ে আসা হয়েছে, 4টি বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে টাকাগুলিকে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী পোস্টিং করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি আরও একটা ছবি দেখিয়ে রাখার আমি চেষ্টা করব, যে একটি জেনারেটর গাড়ি নিয়ে আসা হয়েছে এবং এই গাড়ি করেই আমরা যেটা জানতে পারছি, এই গাড়ি সামনে যাবে লাইট দিয়ে, এবং যে গাড়িতে টাকাগুলি রাখা হবে বাষ্পবন্দী অবস্থায়, যাতে রাস্তাতেও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার এই ব্যবস্থা করা হবে। যেটা মূলত আমরা যেটা জানতে পারছি, এই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই ব্যবসায়ী 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই তার বাড়বাড়ন্তি কিন্তু শুরু হয়েছিল, এমনটাই। আর এই টুলু মণ্ডলের ঘনিষ্ঠ ব্যক্তি মিনার মণ্ডল তার পরিবারের সদস্য, এবং তার থেকেই কিন্তু এই টাকা তার বাড়িতে রাখা হয়েছে বা সোনা রাখা হয়েছে, এমনটাই কিন্তু খবর। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। মিনার মণ্ডল কতটা ঘনিষ্ঠ যে এই মিনার মণ্ডলের বাড়িতে মনে করা হচ্ছে, মিনার মণ্ডলের বাড়িতেই সোনার পাহাড়। এই টুলু মণ্ডলের কতটা ঘনিষ্ঠ এই মিনার মণ্ডল, যে মিনার মণ্ডলকে এতটা বিশ্বাস করে এত 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 কোটি টাকা রেখেছে এই টুলু মণ্ডল। দেখো আমি যেটা বলে রাখবো, এই একটা সময় ছিল এই মিনার মণ্ডল বাস চালক ছিলেন, এবং ঠিক তার পরবর্তী সময় যখন টুলু মণ্ডল আস্তে আস্তে তার প্রতিপত্তি বৃদ্ধি করছে, তখন কিন্তু সে বাস চালক ছেড়ে দেয়। এবং বাস চালক ছেড়ে দেওয়ার পরে টুলু মণ্ডলের যে ক্যাশার বা যে পাথর খাদানগুলি রয়েছে, সেখানে তিনি কাজ শুরু করেন। তারপর থেকেই তিনি কিন্তু এই রকমভাবে টাকা তার বাড়িতে থাকতো, এমনটাই কিন্তু খবর। মূলত যেটা আমরা জানতে পারছি, টুলু মণ্ডলের যে বোন, তার স্বামী হচ্ছে এই মিনার মণ্ডল, এবং তার জন্যেই তার বাড়িতে, অর্থাৎ টুলু মণ্ডলের যে টাকা, সেই টাকা কিন্তু তার বাড়িতে রাখা হয়েছে। আবার আসবো ইন্দ্রজিৎ তোমার কাছে, কারণ স্থানীয় বাসিন্দারা তারা কিভাবে দেখছেন দেখুন। টুলু মণ্ডলের অধীনে উনি ম্যানেজারি করতেন টোল গেটে। মানে এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনার নয়, ঠিক আছে, এটা আপনার মণ্ডল বাবুরই টাকা, যে টুলু মণ্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না। প্রশাসন যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। হ্যাঁ, আমরা অবাক। হ্যাঁ, এগুলো আগের সরকারের আমলে টাকা। এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোইছে, বেরোবেও। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা। তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথায়? পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুড়ি আছে, আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। উনি সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার ছিল। বেশ কিছু সিন্ডিকেট রাজ। টুলু মণ্ডল, তার মেয়ের বিয়ে নিয়ে রাজ্য জুড়ে আলোচনা হয়েছিল, কারণ টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল। এলাহি আয়োজন হয়েছিল, তারকা, বড় বড় তাবড় তারকা তারা এসেছিলেন। এছাড়াও রাজনীতিবিদরা, মানে তৃণমূলের রাজনীতিবিদ যারা, তারা তো এসেছিলেনই। কয়েকশো কোটি টাকা
ইন্দ্রজিতের কাছে যাব আরেকবার, একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো টুলু মণ্ডলের। এত কোটি টাকা, এত টাকা টুলু মণ্ডলের হলো কোথা থেকে? দেখো অয়নদা, একটা যেটা বলে রাখবো, টুলু মণ্ডল প্রথম জীবনে তিনি কিন্তু একজন কি ছিলেন, তিনি একজন ছিলেন হচ্ছে পাথরের ফোড়ে বা দালাল, যে বিভিন্ন জায়গায় পাথর পাঠাতেন, তার জন্য 1000 থেকে 2000 টাকা পাওয়া যেত। পরবর্তী সময় তৃণমূল ক্ষমতা এলো, অনুব্রত মণ্ডলের বিপুল ক্ষমতা হলো, সেই সময় থেকে আস্তে আস্তে টুলু মণ্ডলের যে বারবারান্তি, সেই বারবারান্তি কিন্তু শুরু হলো এই সিউড়ি বীরভূম জুড়ে। এবং ঠিক তার পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে যে বীরভূম জেলা জুড়ে 6টি টোল গেট রয়েছে। এই 6টি টোল গেট জুড়ে যে 6টি টোল গেট, সেই 6টি টোল গেটে কিন্তু প্রত্যেক দিন কয়েক কোটি টাকা করে উঠতো। আর রাজস্ব খাতে কত জমা পড়তো? কোনোদিন 20 লক্ষ টাকা, কোনোদিন 40 লক্ষ টাকা, কিন্তু 5 থেকে 6 কোটি টাকা প্রত্যেক দিন উঠতো। আনুমানিক যদি 3 কোটি টাকাও জমা পড়ে, সেক্ষেত্রে 90 কোটি টাকা এক মাসে হচ্ছে 90 কোটি টাকা। এই 90 কোটি টাকার কাছাকাছি এক মাসে টুলু মণ্ডল রাজস্ব ফাঁকি দিতেন, এমনটাই কিন্তু খবর। আর যে এই বিপুল পরিমাণ যে টাকা, সেই টাকাই কিন্তু এখানে গচ্ছিত রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। যদিও আরো বেশ কিছু জায়গায় টুলু মণ্ডলের বিভিন্ন জায়গায়, তুমি যেমনটা বললে, টুলু মণ্ডলের যে মেয়ের বিয়ে, এক রাতে খবর, এক রাতে 150 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছিল টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে। আর সেখানে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট সকলে কিন্তু তার, মানে যে কোনো বলিউডের তারকার বিয়েকে হার মেনে যাবে। এই টুলু মণ্ডল কি ছিলেন? একজন কয়লা নিয়ে যাতায়াত করতেন, কয়লা বিক্রি করতেন, ছোটখাটো বা ব্যবসায়ী ছিলেন সামান্য। আর সেখান থেকে জ্যেষ্ঠর ঘনিষ্ঠতা, অর্থাৎ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতা, তার সঙ্গে ফুলে ফেঁপে ওঠা, রাজ্যের রাজস্বকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা তোলা, এই তো দেখলেন। আর টুলু মণ্ডল নিয়ে তাপস রায়, কুণাল ঘোষ কি বলছেন? তৃণমূলের পদাধিকারীরা জেলায় জেলায় রাজ্য স্তরে যারাই দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি ছিল, তারা তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠরা তো এই করেছে। তো দেয়া মিন্টেড মানি, কোটি কোটি টাকা, আর হচ্ছে কেজি কেজি সোনা। এই নতুন কথা তো নয়, এটা তো আমরা বহুদিন ধরেই এগুলো সমস্ত পশ্চিমবাংলার মানুষ দেখছে। কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা, গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায়, তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। এখানে কেন রাজনীতি থাকবে? কিন্তু যেসব লোকজনের নামটাম শোনা যাচ্ছে, তাদের আবার যা জল্পনা চলে, তারা তো সব ভালো ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাঁহাত, তাই নাম শোনা যায়। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, তো আইনের পথে চলুক। ফলে এইসব যারা ভালো হচ্ছে, তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখা হোক। ইন্দ্রজিতের মাধ্যমে শুনছিলেন যে কিভাবে উত্থান, কিভাবে প্রভাবশালী, কিভাবে কোটিপতি এই টুলু মণ্ডল। আর টুলু মণ্ডলের মেয়ের সঙ্গে কার বিয়ে হয়েছিল জানেন? জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন মন্ত্রী। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের। সেই বারিক বিশ্বাসেরও প্রচুর সম্পত্তি। কিভাবে হলো বারিক বিশ্বাসের এত সম্পত্তি? সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কয়েকশো কোটি টাকা। অনুপমের কাছে চলে যাব। অনুপম, কয়েকশো কোটি টাকা এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস তার ছেলের বিয়েতে খরচ করেছিলেন। কিভাবে এত কোটি টাকার মালিক হলেন তিনি? দেখো অয়নদা, প্রথমেই বলে রাখি, এই বারিক বিশ্বাসের কথাটা এখন বসিরহাটে কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে কিন্তু সে নাও চিনতে পারে। কিন্তু বারিক ভাই এই কথাটা বললে কিন্তু সবাই একবারই চিনে যাবে যে বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা বারিক বিশ্বাস। বলা হচ্ছে বারিক ভাই। তিনি এখন বারিক বিশ্বাসের থেকে বারিক ভাইতে পরিণত হয়েছে। এই বারিক বিশ্বাস প্রথমে যখন তার উত্থান হলো, তিনি একজন ট্রাক চালকের সহকারী ট্রাক চালক ছিল, অর্থাৎ সহজ ভাষায় যেটাকে বলে ট্রাকের খালাসি। এবং তারপরে সেখান থেকে হয় ট্রাক ড্রাইভার, এবং ট্রাক ড্রাইভার হওয়ার সুবাদে তার যে ট্রাকে করে বিভিন্ন রকমের গরু
এবং বিভিন্ন রকমের সোনা দানা বাংলাদেশে পাচার হতো। এবং এই যে পাচার, সেই পাচারের সুবাদেই কিন্তু যেসব গুরু পাচারকারী, সোনা পাচারকারী, তাদের সঙ্গে কিন্তু অতি ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং নিজেই সরাসরি একদম পাচারকারীর সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং তারপরে কিন্তু সে এত তার প্রভাব বিস্তার করে যে শুধু বসিরহাট বা উত্তর 24 পরগনা সারা রাজ্যে এই বারিক বিশ্বাসের নাম একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যে বারিক বিশ্বাস ছাড়া গরুর ব্যবসা, সোনার ব্যবসা হবেই না। এবং এই নিয়েই কিন্তু বারিক বিশ্বাস কিন্তু বেশ কয়েকবার কিন্তু ধরাও পড়েছিল এবং এই বারিক বিশ্বাসের সঙ্গে কিন্তু একাধিকবার কিন্তু বিভিন্ন তৃণমূলের রাজনৈতিক নেতৃত্ব ছবি প্রকাশ্যে এসেছিল। তৃণমূলের রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে তাদের ছবি প্রকাশ্যে দেখা গেছে এবং এই যে বারিক বিশ্বাসের দাদা এবং বারিক বিশ্বাসের যে ভাই, তারা কিন্তু এখন এই যে সংগ্রামপুর, শিবাটি, আগারপুর এইসব এলাকায় কিন্তু তৃণমূলের এক সময়কার কিন্তু দাপুটে নেতা ছিল এই বারিক বিশ্বাস এবং বারিক বিশ্বাসের দাদা এবং ভাইরা। এবং এই বারিক বিশ্বাসের তোমার আরো একটা কথা মনে করি অনন্দা, বারিক বিশ্বাস কিন্তু কয়েকদিন আগেই আমরা খবর করেছিলাম যে টাকিতে ইছামতি নদীর পাড় দখল করে দিশা গেস্ট হাউস অবৈধভাবে তৈরি করেছিল, যেটা এখন ভাঙার কাজ চলছে। এবং এই বারিক বিশ্বাসের এই মুহূর্তে বারিক বিশ্বাস কিন্তু শুধু বসিরহাটে না, বসিরহাট, কলকাতা, দিল্লি এবং দুবাইতেও কিন্তু একাধিক রিসর্ট এবং হোটেল রয়েছে এবং একাধিক ব্যবসা। বারিক বিশ্বাসেরও একাধিক হোটেল রয়েছে দুবাইতেও। দেখা যাক আর কত টাকা উদ্ধার হয়, আর এই বারিক বিশ্বাস বা টুলু মণ্ডল তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ করে তদন্ত করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার বাড়িতে আজকে পুলিশ গেল। বিষ্ণুপুর থানায় অভিযোগ জমা, সেই অভিযোগের ভিত্তিতে আজকে সুমিত রায়ের বাড়িতে গিয়ে তদন্তে তলব করলো পুলিশ। সুমিত রায় দীর্ঘদিন ধরেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ, কি অভিযোগ? সেবাশ্রয়ের নামে রিসর্ট মালিকের থেকে তোলাবাজির অভিযোগ। আর নিউ আলিপুরে সেই সুমিত রায়ের বাড়িতে পুলিশ গেল। এখানে সার্চের কোনো ব্যাপার নেই ম্যাডাম, এখানে আমরা ওনাকে দেখেছি। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় কোথায় আছে। ছেলে পালিয়ে গেল কেন? কোথায় সুমিত রায়? খোঁজ পাওয়া যাচ্ছে না, লাপাতা সুমিত রায়। নিউ আলিপুরের বাড়িতে সুমিতকে পেল না পুলিশ। পুলিশের থেকে সুমিত রায়ের মা নোটিশ নেন, 3 দিনের মধ্যে এসপি অফিসে হাজিরার নোটিশ। ডায়মন্ড হারবার এসপি অফিসে হাজিরা দিতে হবে 3 দিনের মধ্যে সুমিত রায়কে। দেখা যাক সুমিত রায়ের খোঁজ পাওয়া যায় কিনা। সুমিত রায়ের বাড়ির দরজা এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে। বাড়ির ভেতরে কেউ আছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দরজা খুলেছে, তুমি দেখো এই মুহূর্তে সুমিত রায়ের বাড়ির দরজা খোলা হয়েছে। যিনি পুলিশ আধিকারিক রয়েছেন তারা কথা বলছেন। এই মুহূর্তে সুমিত রায়ের মার হাতে নোটিশ সার্ভ করা হলো বিষ্ণুপুর থানার তরফে। বিষ্ণুপুর থানায় শনিবার সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ মণ্ডল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সেবাশ্রয় ক্যাম্প পরিচালনার নামে যে তোলাবাজির অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতেই আজকে বিশাল পুলিশ বাহিনী এসে তারা কিন্তু নোটিশ সার্ভ করে গেল। সুমিত রায় বাড়িতে ছিলেন না, তবে তার মা তিনি নোটিশটি রিসিভ করেছেন। ক্যামেরা গুগলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই সেবাশ্রয় ক্যাম্পে টাকার জন্য টাকার দাবি অভিযোগ, টাকা দিতে রাজি না হয় হুমকি দেওয়ার অভিযোগ। সুমিত রায়, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। আর দিলীপ মণ্ডল এখন শ্রীঘরে। দিলীপ মণ্ডল বিধায়ক, তৃণমূলের বিধায়ক। দিলীপ মণ্ডলেরই আমরা প্রাসাদের মতো বাড়ি দেখিয়েছিলাম, একটা রিসর্ট দেখিয়েছিলাম, বাগান বাড়ি দেখিয়েছিলাম দিলীপ মণ্ডলের। সেই দিলীপ মণ্ডল দীর্ঘদিনের বিধায়ক। এই দিলীপ মণ্ডলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। সুমিত রায়, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, ডাক্তার কর্মী মিলিয়ে 150 জনকে রিসর্টের ঘরে আটকে রাখার অভিযোগ। ফুডিং লজিং বাবদ 30 লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ। অভিষেকের যে ডায়মন্ড মডেল, এটা সুমিত রায় তো ব্রেন চাই। আমি তো বারবার বলছি, অভিষেকের মাথায় অত বুদ্ধি নেই। ওকে পুরো পরিচালনা করতে সুমিত রায় এবং ওর বাবা শম্ভু রায়, যিনি মারা গেছেন। ও তো কো-অ্যাকিউজড। অভিষেকের বিরুদ্ধে যতগুলো কমপ্লেন্ট হয়েছে প্রত্যেকটাই কো-অ্যাকিউজড হচ্ছে সুমিত রায়। আমাকে মারার প্ল্যানিং, আমাকে অ্যাটাক হয়েছিল ডায়মন্ডে কপাটাতে সেইটা, এবং সেবাশ্রয়,
যতগুলো কমপ্লেন হয়েছে যাদের জন্য এফআইআর হয়েছে, এই যে মাটি চুরি, প্লান চুরি, এই অভিষেকের সঙ্গে সবকিছুতেই সুমিত রায় যুক্ত। যতক্ষণ না সুমিত রায়কে অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ পুরোই ডায়মন্ড প্ল্যানিং এর আর কি আছে ডায়মন্ড মডেলে সেগুলো সব জানা যাবে। সুমিত রায়কে তদন্তকারী অফিসাররা চাইছেন এবং ও অ্যারেস্ট হওয়ার পরে দেখবেন আরো অনেক পর্দা ফাঁস হবে, অনেক প্যান্ডোরা বাক্স খোলা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি আরো বিপাকে? কারণ মাটি চুরির অভিযোগ তার বিরুদ্ধে হয়েছে এবং এই অভিযোগে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নদিয়ায় মাটি চুরির অভিযোগ, তার নামে অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নদিয়ায় মাটি চুরির মামলা, তাতেই গ্রেফতার হয়েছে আরো 3 জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়। মাটি এবং গাছ বিক্রি করে সরকারি জমি দখলের অভিযোগ, 1100 বিঘে সরকারি জমি দখলের অভিযোগ এবং পুলিশের জালে অভিযুক্ত শাহজাহান, হাসমাত ও বিদ্যুৎ। আদালতের নির্দেশে তদন্তে নাকাশিপাড়া। 3 জন গ্রেপ্তার হয়েছে, বাকি যে আরো 8 জন আছে এরা গ্রেপ্তার আশা করা যাচ্ছে হবে। আইসির উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে, এমনকি এই 8 জন ব্যক্তি বাইরে আছে। আর মেন মাফিয়া যে অভিষেক ব্যানার্জি, তাকে যেন অবশ্যই আইনের ধারায় তাকে যেন সাজা দেওয়া হয়, এইটাই হচ্ছে আমার অনুরোধ। গত ইংরেজি 27/7/26 তারিখে কৃষ্ণনগর জেলা আদালতে সিজিএম আদালত অভিষেক ব্যানার্জি সহ 10 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেন, এফআইআর করার নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে নাকাশিপাড়া পিএস 27/7/26 তারিখে কেস স্টার্ট করেন এবং সেই মামলায় 3 জনকে অ্যারেস্ট হয়ে আদালতে সেখানে পাঠানো হয়েছে। 3 জন হলেন শাহজাহান শেখ, আরমান আর বিদ্যুৎ। আবার গ্রেফতার বেলেঘাটার ত্রাস রাজু নস্কর। এর আগে ভোটের আগেই প্রমোটারকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, পরে জামিন পান। এবার গুন্ডা দমন আইনে। বেলেঘাটা এমন কোনো লোক নেই যার উপর রাজু নস্কর অত্যাচার করেনি, সবাই কম বেশি ওর দ্বারা অত্যাচারিত। রাজু নস্কর নাম মানে বেলেঘাটা একটা আতঙ্ক। রাজু নস্কর করেনি, বেলেঘাটায় এমন কোনো অপকর্ম নেই যা করেনি। সব রকম গুন্ডাগিরি থেকে আরম্ভ করে মানুষের কাছে মানে টাকা পয়সা চাওয়া থেকে, লোকের জমি বাড়ি দখল করা থেকে, এমনকি মহিলাদের উপরে অত্যাচার করার মানে কোনো কিছু না বাদ নেই। রাজু নস্করকে যদি আপনি বলেন এক কথায়, বেলেঘাটায় নরক বলতে পারেন, দানব বলতে পারেন। ওকে ভয় পায় না এমন কোনো লোক নেই। আতঙ্কের নাম রাজু নস্কর, বেলেঘাটার তৃণমূল নেতা, প্রমোটার। এন্টালি থানায় অস্ত্র আইনে একটি মামলায় মঙ্গলবার তাকে গ্রেফতার করে গুন্ডা দমন শাখা। লালবাজার সূত্রে দাবি, রাজু নস্করের বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে, যার বেশিরভাগই সিন্ডিকেট নিয়ে ঝামেলা, তোলাবাজি এবং হুমকি সংক্রান্ত। এর মধ্যেই সম্প্রতি সময় রাজুর বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। এক প্রমোটারকে মারধরের অভিযোগে ভোটের আগে রাজুকে গ্রেফতার করে পুলিশ, তবে ভোটের আগেই জামিনে ছাড়া পেয়ে যান। বেলেঘাটায় কান পাতলেই শোনা যায় রাজু নস্করের দাপটের কথা। তিনি নাকি এলাকার শেষ কথা, যার ভয়ে কেউ নাকি মুখ খুলতে সাহস পান না। কখনো জমি দখল, কখনো তোলাবাজি, গুন্ডাগিরি, খুনের চেষ্টা, মিথ্যে মামলায় ফাঁসানো। রাজুর বিরুদ্ধে নানান অভিযোগ, যেমন অভিযোগ তুলছেন এলাকারই ব্যবসায়ী সমরজিৎ দত্ত। 2025 সালে আপনার মার্চ মাসে 28 তারিখে আমার বাড়ির সামনে যদি আমাকে তুলে নিয়ে যায়, 3 ঘন্টা আমাকে মারধর করে, বিকালবেলা আমার কোমরে পিস্তল গুঁজে আমাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয়, বলে আমি আমস নিয়ে গেছি। আমি সেই কেসে 22 দিন জেল খেটে এসেছি, বিজেপি করি আমি। আর ও করতে তখন তৃণমূল, সেহেতু আমার উপরে রাগ ছিল। ওর যত অপকর্ম আছে, যা যা অত্যাচার করেছে তার বিরোধিতা করতাম সবসময়, নানাভাবে প্রতিবাদ করতাম। কেস এখনও চলছে। রাজু নস্কর গ্রেপ্তার হয়েছে সঠিকভাবে প্রশাসন চালানোর জন্য। শেষমেশ গ্রেফতার রাজু। তাকে 5ই অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। নিউজ 18 বাংলা।
গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছিলাম যে এই রাজ্যে রক্তদান শিবির বিভিন্ন জায়গায়, যেগুলো বেসরকারি রক্তদান শিবির, সেই রক্ত নিয়ে রক্তদাতাকে বিভিন্ন উপহার দিয়ে, টাকা দিয়ে রক্ত নিয়ে তারপরে সেগুলো বিক্রি হয়। রক্তের চোরা কারবার, রক্তের একেবারে রক্ত চোষা কারবার হয়। বিভিন্ন রাজ্যে এই রক্ত বিক্রি করা হয়। এই বিক্রির কারবার চলছে বহু বছর ধরে। রাজ্যের সীমায় আটকে নেই, রক্তর রফতানি চলছে দেদার। আমি আপনি রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছি সমাজের কথা ভেবে। এত বলা হচ্ছে, মাইকেও বলা হচ্ছিল পাড়ায় পাড়ায়, আসুন রক্ত দিন সমাজের কথা ভেবে। আর সেই রক্তই বিক্রি করছে ভিন রাজ্যে। সব নিয়ম নীতি শিখে তুলে কোটি কোটি টাকার ব্যবসা। বিক্রির কোনো তথ্য স্বাস্থ্য ভবনে জমাও হয়নি, কাউকে জানানো হয়নি, মেডিকেল কাউন্সিলকেও না। তো এই মাসের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা মথুরাপুর দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে তারা অভিযান করেছিল এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল যে সেখানে গন্ডগোল আছে এবং সেখান থেকে তারা দেখতে পায় যে পয়সার বিনিময়ে দামি দামি উপহার, পেডেস্ট্রাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার এইসবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করা হয়েছে এবং সেই রক্তদান শিবিরের যে রক্ত, সেই রক্ত বাইরে বিক্রি করা হয়েছে। এবং এরপরেই সেই ব্লাড ব্যাংকের, মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংকের সূত্রে প্রথমে ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে হানা দেওয়া হয়। সেখানেও দেখা যায় যে রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হয়েছে আর পেশেন্টদের, রোগীর পরিবারকে যে রক্ত দেওয়া হয়েছে তার মধ্যে বিস্তর গরমিল। কয়েক হাজার লিটার লোহিত রক্তকণিকা, আরবিসি, সেগুলো বিহার, ইউপি, ঝাড়খণ্ডে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায়। এবং শুধু তাই নয়, 5টি বহুজাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং শুধু ভবানীপুর পদ্মপুকুরের এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, তার সঙ্গে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, আমাদের সিআইটি রোড লিন্টন স্ট্রিটের একটা অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক। এবং এরপরেই গতকাল গভীর রাত থেকে আজ স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে অভিযান চালায় মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে বর্ধমানের অন্ডাল থেকে শুরু করে রানীগঞ্জ রয়েছে, কালনা রয়েছে, কাটোয়া রয়েছে, হাওড়া রয়েছে, আর আমাদের বেলেঘাটার সেল ট্যাক্সের বিপরীতে যে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে অভিযান চালানো হয়। প্রয়োজনের থেকে বেশি রক্ত, প্লাজমা পর্যন্ত বিক্রি হয়েছে। রক্ত বিক্রি হয়েছে, প্লাজমা বিক্রি হয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র জানালেন যে এই সমস্ত বিক্রি হয়েছে এবং কোনো গাইডলাইন ছিল না। এই যে বিক্রি হচ্ছে তার নিয়ম নীতি নিয়েই প্রশ্ন তুলেছেন ব্লাড ব্যাংকের মালিকরা। এটা কি বলবো বলুন, এটা তো টেকনিক্যালি অনেক কিছু ওরাও বলতে পারে, আমরাও বলতে পারি। হ্যাঁ, এটা তো একটা অনুমতি নেওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, অনুমতির তো অনেকগুলো চিঠি দিয়েছি, তো সেই চিঠির কপিগুলো আমরা ওদের পাঠিয়ে দিয়েছি। পালা বদলের আগে যে সরকার ছিল সেই সরকার নাকি উত্তরই দেয়নি, আর তার জন্য নাকি বিক্রি হয়ে গেছে রক্ত। এত রক্ত বিক্রি হয়ে গেছে সরকারের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি বলে। এবার অভিযোগ পেয়ে স্বাস্থ্য দপ্তর পালা বদলের পরে একেবারে অভিযানে নেমে পড়েছে। শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী কি বললেন দেখুন। প্রত্যেকটা লোকালয়ে পুজো হচ্ছে, নেবারহুডে পুজো হচ্ছে। আমি বলে দিয়েছি দুর্গা পুজোর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী পুজো ডিস্টার্ব করছি না। একাদশী, দ্বাদশী এই দিনগুলো আমি বারবার স্বাস্থ্য দপ্তরকে বলছি, আপনারা সামাজিক নাচ গান নাটক করছেন, একটা রক্তদান শিবির করুন যাতে সেই সময় রক্তটা পায়। ও সময় প্রবণতা কিসের? ডেঙ্গির। প্রচুর ক্ষেত্রে অনুচক্রিকা লাগছে, দিতে পারছি না। ক্লাবগুলো সেই সময় কিছু করছে না পুজো ছাড়া। রক্তের যে ব্যাংকগুলো সেগুলো সেখন শুকনো যাচ্ছে। তো সেই জন্য ভরিয়ে রাখার আমার একটা আবেদন সমাজের কাছে, ক্লাবেদের কাছে। রক্তের এই কারবারে রমরমা হচ্ছে কেন? কেন রক্তের এত চাহিদা? এখানেই উঠে আসছে আরো একটা চমকে দেওয়া তথ্য। রক্ত বিক্রি করা হচ্ছে তার মধ্যে থাকা প্লাজমার চাহিদায়। একাধিক আধুনিক চিকিৎসায় এই প্লাজমার গুরুত্ব বাড়ছে। প্লাজমা পাওয়া যায় রক্তের মধ্যেই, তাই প্লাজমা চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রক্তের চাহিদা।
তথ্য বলছে 6 মাসে বাংলা থেকে 1,32,00,000 টাকার প্লাজমা বিক্রি হয়েছে। 6 মাসে একাধিক বহুজাতিক সংস্থাকে চড়া দামে প্লাজমা বিক্রি করা হয়েছে, যার কোনো তথ্যই দেওয়া হয়নি স্বাস্থ্য ভবনকে, মেডিকেল কাউন্সিলকে, কাউকে। কিছুক্ষণ আগেই বলছিলাম ভিন রাজ্যে রপ্তানি হয়েছে রক্ত, শুধু তাই নয়, রক্তদান শিবির হয়েছে, রক্তদাতাদের উপহারে টোপ দেওয়া হয়েছে, এমনকি হাতে গুঁজে দেওয়া হয়েছে টাকা। দেখুন, গত কয়েক বছর ধরে, বিশেষ করে লকডাউনের পরে, এই বিভিন্ন সংগঠকদের তারা প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ রক্ত তারা সংগ্রহ করছে। যারা মিডিলম্যান হিসেবে 50 টাকা থেকে 100 টাকা করে পাচ্ছে প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে, আমাদের কাছে প্রলোভন এসছে। প্রলোভন হচ্ছে পার ডোনার 100 টাকা করে দেবো, পার ডোনার 70 টাকা করে দেবো, তার বিনিময়ে আমরা রক্তদান শিবিরগুলো জোগাড় করে তাদের হাতে দেবো। এবং সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করলে যেটা 100 টাকা এই মুহূর্তে বেড়ে 100 টাকা হয়েছে, সেখানে প্রাইভেট ব্লাড ব্যাংক 300 টাকা, 400 টাকা, গ্রাম বাংলাতে 700 টাকা পর্যন্ত দিচ্ছে। তা আমাদের তখনই সন্দেহ হতো যে এই টাকাটা আসছে কোত্থেকে। তারা এক্সেস ব্লাড কালেকশন করছে, যে ব্লাডটা তারা বিক্রি করতে পারবে না, যে ব্লাডটা তাদের কাছ থেকে নেওয়ার লোক নেই, তাহলে তারা এই এক্সেস ব্লাডটা অন্য স্টেটে বিভিন্ন ব্লাড ব্যাংকের মধ্যে গোপনে লেনদেন করেছে, প্রাইভেট টু প্রাইভেট। কত টাকায় বিক্রি? এক একটা ইউনিট ব্লাড 3-4 হাজার টাকা দিয়ে তারা বিক্রি করেছে। এই যে দীপঙ্কর বাবুর বক্তব্য দেখালাম, ইনি হচ্ছেন 7-এর দশক থেকে রক্তদান শিবিরের আয়োজন করছেন। রক্তের কারবার এবং বেসরকারি ব্লাড ব্যাংকের ব্যবসা নিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করলেন। দীপঙ্কর মিত্রের অভিযোগ, স্বাস্থ্য ভবনের এক শ্রেণী কর্মীও যুক্ত। আর স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিজের অভিজ্ঞতা সবটাই জানিয়েছেন দীপঙ্কর বাবু। স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা এই বেআইনি ব্যবসায় যুক্ত তারা সাবধান হয়ে যান। ব্লাড কখনো দেওয়ার পরে কোনো পয়সা দেওয়া যায় না, গিফট দিতে হয়, স্বেচ্ছায় রক্তদান। আমি বারবার বলি সরকারি রক্ত শিবিরে রক্ত দিন, কোনো অসুবিধা নেই। বেসরকারিতে দিলেন কোনো পয়সার বিনিময়ে রক্তদান করবেন না, গিফটের বিনিময়ে করবেন না। ঔপচারিক খাবারের প্যাকেট দেওয়া সেটুকু নেবেন। যারা এইগুলো করেছে তাদের ব্লাড ব্যাংক বন্ধ হয়ে যাবে। এটা তো কড়া বার্তা, নিয়ম, ওটা বার্তা দিতে হবে, যারা আর বাকিরা যেন এটা না করে।